সম্মানিত সুধীমণ্ডলী, আমি ডক্টর তন্ময় সাহা। আমি একজন মেডিসিন এবং গ্যাস্ট্রো লিভার স্পেশালিস্ট। তো আমি প্রতিদিন নিয়মিত চেম্বার করছি গুলশান ক্লিনিক, শাহজাদপুর, বাড্ডাতে। তো আজকে আমরা আপনাদের সাথে একটা খুব কমন রোগ নিয়ে আলোচনা করব, যেটি আসলে অনেক সময় আমরা লজ্জার কারণে, ভীতির কারণে বা অনেক সময় নিজের মনের ভয়ের কারণে আমরা মানুষের সাথে শেয়ার করি না। সেটি হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন হচ্ছে আমরা স্বাভাবিক অর্থে বলি যে পায়খানা শক্ত হয়ে যাওয়া বা পায়খানা না হওয়া। তো এই সমস্যাটি আমাদের সমাজে খুবই প্রচলিত এবং আমরা প্রায়শই সারা বিশ্বে প্রায় 12 থেকে 20% মানুষ এবং আমাদের যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGI কর্তৃক সার্টিফাইড জেনোফ্যাক্সের গাট স্ট্যাটাস টেস্টের মাধ্যমে আগাম শনাক্তকরণ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভাব্য ঝুঁকি। দেশে সেলফ পারসেপশনে ধরে নেওয়া হয় 12% মানুষ কনস্টিপেশন বা পায়খানা শক্ত হয়ে যাওয়া রোগে আক্রান্ত। তো কখন আমরা একটি রুগীকে বলবো যে উনি কনস্টিপেশনের রুগী? যখন বলা হয়ে থাকে যে যদি এক সপ্তাহে 3 বারের কম, অর্থাৎ থ্রি টাইমস মানে 3 পার উইক, অর্থাৎ 3 বারের কম যদি একটা মানুষের পায়খানা হয়, তখন এটাকে কনস্টিপেশন বলা হয়। কিন্তু কনস্টিপেশনের আবার কতগুলো ধাপ রয়েছে। যদি কারো পায়খানা ইনকমপ্লিট হয়, অর্থাৎ পায়খানা করার পরেও যদি মনে হয় পায়খানা রয়ে গেছে, অথবা পায়খানার রাস্তায় সে চাপ অনুভব করে, অথবা যদি তার শক্ত পায়খানা বের হয় প্রতিদিন, তাহলেও কিন্তু এটাকে কনস্টিপেশন বলা হয়। তো সাধারণ অর্থে আমরা সাধারণত আমাদের এই কষা বা পায়খানা কষা হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়াকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফাংশনাল কনস্টিপেশন বা প্রাইমারি কনস্টিপেশন, আরেকটা হচ্ছে সেকেন্ডারি। মানে সাধারণ অর্থে প্রাইমারি বলা হয় যাদের সাধারণত অন্ত্রের ভেতরে পায়খানার বেগ অথবা পায়খানার রাস্তায় কোনো প্রবলেম আছে। আর সেকেন্ডারি ধরে নেওয়া হয় সেটা হচ্ছে যে তার অন্য কোনো রোগ রয়েছে, যেমন তার ডায়াবেটিস আছে, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের রোগ আছে, তার কিডনির রোগ আছে, তার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গিয়েছে, বা তার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের কোনো রোগ আছে, অথবা সে এমন কোনো ওষুধ খাচ্ছে যেটার জন্য তার পায়খানা শক্ত হয়ে যাচ্ছে। এটিকে আমরা বলে থাকি সেকেন্ডারি কনস্টিপেশন। তো যদি কোনো যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGI দ্বারা সার্টিফাইড জেনোফ্যাক্সের থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে আগাম জেনে নিন থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্তের আপডেট। মানুষ এরকমভাবে নিয়মিত ভুগতে থাকে, তাহলে তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অবশ্যই একটি বিশেষ পরীক্ষা নিরীক্ষা বা বিশেষ চেক আপের মাধ্যমে রোগটিকে নির্ণয় করে সামনের দিকে এগিয়ে গেলে কনস্টিপেশন অথবা পায়খানা শক্ত হওয়া থেকে প্রতিকার বা প্রতিরোধ দুইটিই সম্ভব হয়। সেই জন্যে আমরা আজকে কিছু খাদ্যাভ্যাসের কথা আপনাদেরকে বলবো। যেমন প্রথম কথা হচ্ছে যে প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত, এবং ইসুপগুলের ভুসি বা ফাইবার জাতীয় খাবার প্রতিদিন খাওয়া উচিত। ফ্রেশ ভেজিটেবল বা ফলমূল প্রতিদিন খাবারের মধ্যে রাখা উচিত। শাকসবজি বা যেসব খাবারে ফাইবার রয়েছে, যেমন বেল, কলা, আনারস, এই ধরনের খাবারের মধ্যে প্রতিদিন রাখা উচিত। যদি আমরা এই কাজগুলো নিয়মিত করি, তাহলে কিছু কিছু রোগী আছে যারা এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু এরপরও কিছু রোগী আছে যাদের আমি বললাম যে রোগ নির্ণয়ের মাধ্যমে, বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসায় যেতে হয়। তো আজকে আমরা এই পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করলাম, কিন্তু এর পরবর্তীতে আমরা কিভাবে রোগ নির্ণয় করি এবং কিভাবে পরবর্তী চিকিৎসায় যাই, সেটি নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। Genofax Life Sciences. Leave healthy longer.